50% সেনা সদস্য তুলে নিয়ে যাওয়াটা আপনাকে জাস্ট একটু আগে যাইতে হবে, মানে সপ্তাহখানিক আগে সেনা সদরে একটা বৈঠক হয়েছিল। সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের থেকেও উচ্চ পর্যায়ের সমস্ত কর্মকর্তা। তো সেখান থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে যে তারা ওখানে বলছিল যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ইয়েতে আছে, কোথায়, রাস্তায় আছে। যে অকারেন্স গুলো হচ্ছে এই অকারেন্স গুলোতে হয়তো তারা একটা প্রবলেমে পড়তে পারে সামনে যে কোনো সরকার আসলে। এই যেমন তারা তুলনা দিচ্ছে যে গোপালগঞ্জে আপনার 5 জন হত্যা, এরপর আপনার খাগড়াছড়িতে 3 জনের হত্যা, এগুলো নিয়ে তারা নিজেরা একটা টেনশন আছে যে পরবর্তীতে অন্য কোনো সরকারের সাথে সেনাবাহিনীকে সেম এই যে এখন যে আইসিটি ট্রাইব্যুনাল আছে এইটার মতো করে তাদেরকে আবারও একটা বিচারের সম্মুখীন হতে হবে। এবং আপনার আদিলুর রহমান, আমাদের উপদেষ্টা আদিলুর রহমানের যে এই সংগঠন আছে অধিকার, সেইখানেও বলছে যে 40 জন এই পর্যন্ত 40 জন আপনার মারা গেছে, যাদের মধ্যে মনে হয় সম্ভবত 27 জন সেনাবাহিনীর জড়িত, মানে যে পুলিশ বিডিআর সেনাবাহিনী সহ যেসব যৌথ অভিযান করছে বা ধরছে ওইখানে মারা গেছে এরকম। তো এখন এগুলো নিয়ে সেনাবাহিনী সেনাপ্রধানের উপর একটা বিশাল চাপ ছিল যে আপনি উইথড্র করেন, কারণ আমরা রাস্তায় থাকলে অকারেন্স হবে, কোথাও গেলে অকারেন্স হবে, তখন এটার দায় দায়িত্ব তো পরে আমাদের হাতে আসবে। যেন আমরা ছোট্ট একটা ঘটনা বলে, যেটা আজকের এই মুহূর্তের ঘটনা, সেটা চট্টগ্রামে বিএনপির এক এমপি নমিনেশন প্রার্থী চট্টগ্রাম 8 চাঁদগাঁও এলাকার চট্টগ্রাম 8-এর উনি একটা গণসংযোগে গিয়েছিলেন। সেইখানে গোলাগুলিতে 1 জন নিহত, 4 জন আহত, এবং সেই এরশাদুল্লাহ যার নাম, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন ঢাকায় অবস্থাটা। তাহলে ওইখানে যদি সেনাবাহিনী থাকতো, এই গুলি যারা করছে তাদের মারতে যাইতো, তাহলে সেখানে যদি আরো 2-4-5 জন মরতো, সেটাও সেনাবাহিনীর দোষ। আর সারা বাংলাদেশে এখন পর্যন্ত যেরকম মব হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এগুলো সবগুলো সেনাবাহিনীর দোষ হবে। কারণ সেনাবাহিনী, আপনারা তো ছিলেন এখানে, একটা জিনিস খেয়াল করেন, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না, দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী। তাহলে ওই সময় হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, জ্বালাও পোড়াও সবগুলোর দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর। আগে পরে যেই সরকার আসবে সেই সরকারই আপনারে সেনাবাহিনীর ধরবে, কারণ এখন তো সুযোগ পাইছে। তো এগুলো একটা বিশাল ক্ষোভ আছে সেনাবাহিনীতে, যেটারই ফলশ্রুতিতে তাদের চাপ ছিল সবাইরে তুলে আনা। আর এইটা যে তুলে আনবে, এইটার জন্য তারা সেনাপ্রধান গেছিলেন আপনার আমাদের প্রধান উপদেষ্টার কাছে জানাইতে যখন গেছেন, আমাদের সেনাপ্রধান উনি নিজে কিছু বলতে পারেন না, তাই উনি ডাইন হাত বাম হাত মানে নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 জনরে নিয়ে গেছেন। 3 জন যায় ওখানে কথাবার্তা বলছেন। তো যে কথাটা আমাদের সামনে শুধুমাত্র আসছে যে হ্যাঁ, নির্বাচনে সেনাবাহিনী, এই বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই কাজ করবে, এরা একটা দিবে, নিরাপত্তা দিবে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, এতটুকু। সেই দিনই সেনাবাহিনী কিন্তু বলছে যে আমাদের লোকজন তুলে নিয়ে যায়। এখন এই কথাগুলো কিন্তু পুরোটা আবার আইএসপিআর কিন্তু এখনো বলে নাই যে 50% নিয়ে যাবে, পত্রিকাতে চলে আসছে। আবার একটা জিনিস দেখেন যে আজকে আইএসপিআর এর যে বিজ্ঞপ্তিটা আছে বা আপনার সাংবাদিক সম্মেলন যেটা বলছে, সেখানে কিন্তু বলছে যে এই যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার হয়েছে, যে তারা এখনো সেনাবাহিনীর লোক, তাদের প্রতি সেনাবাহিনীর সিম্পেথি আছে, যেমন আপনার যারা মারা গেছে তাদের প্রতি যেমন সিম্পেথি আছে, এরাও সেনা সদরের লোক, এদের প্রতিও তাদের দায়িত্ব কর্তব্য আছে। কথাগুলো বুঝে দেখেন, আইসিটির সাথে কিন্তু চলে যাচ্ছে, আস্তে 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 মুখোমুখি হয়ে যাচ্ছে। এই পুরো কাহিনীটা যদি চিন্তা করেন, এবং আজকে আপনি যে কার্ডটা দেখাইলেন, এই যে বিএনপির এই নেতা, এবং উনি তো ছোটখাটো নেতা না ভাই, উনি এরশাদুল্লাহ হচ্ছে যে এখন নগর বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। উনি খুব ছোট নেতা না, উনি একসময় বিজিএমইর নেতা ছিলেন। এখন উনি মারা গেলেন, এখন মারা গেছে কোথায়, আপনার এটা হচ্ছে চালিতা তরি বলে একটা জায়গা আছে, ওই জায়গায়। আর এটা হচ্ছে যে শিবির অধ্যুষিত একটা এলাকা, জামাত অধ্যুষিত এলাকা। এইখানে আপনার আরো আগে আপনার 8 জন ছাত্রলীগের 8টা ছেলেরা মাইক্রোবাসের ভিতরে গুলি করে মেরে ফেলছিল, ওই ঘটনা এখানে হয়েছিল। এখানের মধ্যে ছোট সাজ্জাদ সে বউ নিয়ে অলরেডি জেলে, এটা জানেন অনেকে, সবাই জানেন। আর বড় সাজ্জাদ হচ্ছে দুবাইতে। তো এখন দোষটা কিন্তু ঘুরে ফিরে আসলো বড় সাজ্জাদের উপরে পড়বে বাইয়ে। তবে সাথে যে ছেলেটা মারা গেছে ও বিশাল সন্ত্রাসী। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যখন পরিস্থিতি, বিএনপির এত বড় নেতারে গুলি করে দেয়, তার মানে এইটা কি?
আপনার কয়েকদিনের গত এক মাসের ঘটনা দেখেন, সবাই বলতেছে জামাত, তারপরে এনসিপি বলতেছে কিসের নির্বাচন, দেশের পরিস্থিতি ভালো না, নির্বাচন এখন হবে না, এগুলো কিন্তু বলতেছে জামাত আর এনসিপি। এরা কিন্তু নির্বাচন না হওয়ার জন্য এরা কিন্তু এসব কথা বলতেছে। আর সেই মুহূর্তে 50% সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়া এবং আজকের এই ঘটনা, এই দুটোটা ডট একটু মিলান। সেনাবাহিনী সকাল থেকে 50% কমে গেছে, ভদ্রলোক এখানে গুলি খেয়া এখন হসপিটালাইজ, একজন মারা গেছে। আগামী 2 দিন 4 দিন 5 দিনের ভিতরে তাহলে আরো কি ঘটবে? এগুলা কি আপনার কি মনে হয় যে এগুলো আসলে এমনি হচ্ছে? এগুলা কি ডিজিএফআই বা জামাত এনসিপি এরা কি জড়িত না? এরাই জড়িত আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে ইলেকশন হবে না, এটা আমরা বারবার বলতে, সারা দেশের মানুষই জানে যে ইলেকশনটা হবে না। তো ইলেকশন না হওয়ার জন্য তো একটা গ্যাঞ্জাম দরকার আছে। কি গ্যাঞ্জাম করবেন? এখন আপনার গ্যাঞ্জামের সিমটম বলি। 200 প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। তাহলে এই 200 প্রার্থী যারা ঘোষণা দিয়েছে, তখনই একটা গুঞ্জন ছিল যে মিনিমাম 100 আসন ব্যাপক গন্ডগোল হবে, প্রার্থী মানবে না। কিন্তু বিএনপি এটা কেমনে জানি দমায় আনতে পারছে, মাত্র 2টা। একটা হচ্ছে যে আপনার এই চিটং 4 আসন সীতাকুণ্ডের ওইদিকে, আরেকটা জানি কোন জায়গায়, এই 2টা জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, আর কোথাও হয় নাই। আর একটা জিনিস এখন চিন্তা করেন, তাহলে এই দুইটাতে যখন 2টা তো হয়েছে, বাকি 198টা আসলে কিছুই হয় না। তার মানে গোয়েন্দা তথ্য যেটা ছিল এখানে গোয়েন্দারা ফ্লপ করছে, যে কিছু তো হয় নাই। তাইলে এটা ছিল প্ল্যান এ, যে বিএনপি দিয়ে গন্ডগোল করাইয়া ইলেকশন পিছাবে। প্ল্যান এ বাতিল, হয় নাই কিছু। প্ল্যান বি, এর আক্রমণ করা। 200 জনের মধ্যে মিনিমাম আমরা ভাবছিলাম যে 40 থেকে 50 জন সাবেক সেনা কর্মকর্তা এখানে আসবে, এমপি ইলেকশন করতে আসবে। একজনও পায় নাই সাবেক সেনা কর্মকর্তারা। এইটাও কিন্তু একটা ক্ষোভ, সাবেক সেনা কর্মকর্তা। তাইলে কি এখন আপনার পুরোটাতে একটা পেস্কি আছে কিন্তু অনেক। মাহমুদুর রহমান মান্না বগুড়াতে চাইতেছে নমিনেশন। মাহমুদুর রহমান মান্নারে ওখানে দিলে বগুড়া থেকে, বগুড়া তো বিএনপির ঘাঁটি সবাই জানেন। আবার আজকে সকালে দেখেন বগুড়াতে পিনাকির বাড়ির দরজার সামনে কেউ বা কারা আগুন জ্বালাই দিয়ে আসছে বলে পিনাকির ভিডিও দেওয়া। পিনাকি ভিডিও দিচ্ছে আমার বাড়ির সামনে আগুন জ্বালাইছে, তাই দোষটা কাছে যাবে বিএনপির কাঁধে। এই সবগুলো মানে প্ল্যান যখন একটা যাচ্ছে আরেকটা, আরেকটা যাচ্ছে আরেকটা, মানে নির্বাচন পিছানোর জন্য যা কিছু করার তা 50%। এখন আবার ধরেন কেউ কেউ বলতে চাইতেছে এটা র এর কাজ, র সেনাবাহিনীকে চাপ দেওয়া 50% তুলে নিছে। কেন? 13 তারিখে যেহেতু আওয়ামী লীগ লকডাউন ডাকছে, সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তাঘাটে নামতে পারে, বড় বড় মিছিল মিটিং করতে পারে, এই জন্য মনে হয় সেনা তুলে নিয়ে যাচ্ছে। হইতে পারে, এটা পাবলিক বলতেছে ভাই, আমি না, এটা পাবলিক বলছে। তো 50% বলতে 15,000 সেনা কর্মকর্তা তারপরে থাকবে। এখন কেউ কেউ বলতে 13 তারিখের ভিতরে বাকিও উঠাই নেওয়া যাবে। আপনারা খেয়াল করছেন অনেক জায়গায় সেনাবাহিনী গেছে, ওদের সামনে অকারেন্স হচ্ছে, সেনাবাহিনী কিছু বলে না। সেনাবাহিনীর ভুয়া ভুয়া কথা বলে সেনাবাহিনী উঠে ভাইয়া যায়। সারা বাংলাদেশে এর আগে কখনো সেনাবাহিনীর এই অবস্থা ছিল না। সেনাবাহিনীর দেখলে মানুষ বাঘের মহিষে এক ঘাটে পানি গেছে, সেই অবস্থা ছিল। এইটার দায়ী কে? এই কাহিনীগুলোর দায়ী কে? সুতরাং এগুলো সব যদি ডটগুলো আপনি মিলান, পরিষ্কার বুঝতে পারবেন যে একটা গন্ডগোল চাইতেছে। এবং আমি এটাও শিওর দিতে পারি আপনাদের যে 13 তারিখে লকডাউন একটা ভালো গ্যাদারিং করবে আওয়ামী লীগ সারা দিকে, সেটার সহযোগিতা সরকারই করে দিবে, যে বাবারে তোরা এগুলা কর যাতে আমরা নির্বাচন না দিয়া নির্বাচন পিছাই। কারণ এদের মূল কাহিনী হচ্ছে যে ক্ষমতায় থাকা, সরকারই করাচ্ছে কোনো না কোনো ইয়েতে। কোথাও খবর আছে আপনার 52 কিলোমিটার জায়গা, চিকেন নেক যেটারে বলি, 52 কিলোমিটার জায়গা পুরোটাই যে ইন্ডিয়ান সেনাবাহিনী আমাদের বিজিবিরা অলরেডি 3 কিলোমিটার ভিতরে ঢুকাই দিছে। তার মানে 3 কিলোমিটার আমাদের জায়গা অলরেডি ইন্ডিয়ান সেনাবাহিনী দাঁড়াই গেছে। 52 কিলোমিটার গতকাল পর্যন্ত খবর ছিল। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এক জায়গায় বলছেন যে আমি শুনছি যে 62 কিলোমিটার জায়গাতে কোন একটা গ্যাঞ্জাম চলতেছে, একটু দেখার জন্য। সে এখনো স্বীকার করে নাই যে আমাদের অলরেডি কিলোমিটারকে কিলোমিটার জায়গায় ইন্ডিয়ান সেনাবাহিনী অলরেডি ঢুকে গেছে ভিতরে। কি করবেন এখন আপনি? সব দিকে একটা প্রেশার আছে। আবার অনেকে মনে করতেছে ভাই আমেরিকান ওই যে তুলসী গাবার্ড বলছেন যে আমরা ইয়ে করবো না, কি জানি রিজিম চেঞ্জ করব না, এটা নিয়ে অনেকে আনন্দে আছেন। সেখানে একটা টুইস্ট কি জানেন? তুলসী গ্যাবার্ড বলেন আর ওই যে রজার মিলার বলেন বা যাই বলেন, সব কে কি বললো সেটা না, বিষয় হচ্ছে ট্রাম্প ভাই কি কইছে। ট্রাম্প ভাই সকালে বলবে যে মাসুদ তোমাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম, বিকালে বলে যে রফিক
তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, না আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন না রফিক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ওরা কে কি বললে এটা বিষয় না, মূল বিষয় যে ট্রাম্প মুখ দিয়ে কি বলছে। ট্রাম্প কিন্তু সব জায়গায় চুপ। সব যদি ডট গুলা মিলান আপনি একদম দেখবেন যে খুব সুন্দরভাবে। ওইদিকে আমাদের আমেরিকান রাষ্ট্রদূত এখন যিনি আছেন ভারপ্রাপ্ত, উনি অনেক ফুল নিয়ে ইউনূস সাহেবের সাথে দেখা করছেন। এই ফুলের মধ্যে একটা বার্তা আছে নির্ঘাত, যে ফুল কিসের বার্তা দেয়। এদিকে আবার জাকির নায়েক দেখেন আপনি, উনি আসবে বলছেন। সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে আমি আরেকটা টিভিতে দেখছিলাম যে বলতেছিল যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যে বিশাল প্যান্ডেল করবে, একটা সমাবর্তন অনুষ্ঠান করে জাকির নায়েককে ডিগ্রি দিবে, বিশ্বের কাছে একটা বার্তা পাঠাবে ঢাকা ইউনিভার্সিটি। এদিকে আসবে ইন্ডিয়া, যখন বললো যে তারা আসলে আমাদের হাতে তুলে দিতে হবে, এরপরে আসতে চুপ। এখন সরকার বললো কি আমরা ওনাকে আনার অনুমতি দিব না। কেন আপনার না বলে চোখে চোখ রেখে কথা বলবেন ভাই? তারপরে বলতেন বলে জাকির নায়েকরা আমরা আপনাকে দিব, ওকে ওয়েল এন্ড গুড। জাকির নায়েক আপনার দেশের জন্য ক্ষতি, বাংলাদেশের জন্য শেখ হাসিনা ক্ষতি, আসেন আমরা বন্দি বিনিময় করি। সেইটা করার সাহস কিন্তু দেখাইলেন না। ওনারা জাকির নায়েকরাই না আসার জন্য নোটিশ দিয়ে দিলেন যে ভাই আপনি আইসেন না, আপনি আইলে আমাদের মুসিবত। তো এই যে বর্তমান পরিস্থিতি। সুতরাং আপনি যেটা বলেন যে সেনা, আবার আসি সেই সেনাদের যে বিষয় আরো অনেক গন্ডগোল আছে যেগুলো আস্তে আস্তে বের হবে। আবার একটা জিনিস হইতে পারে কি জানেন, সেনাবাহিনী প্রধান আপনার কোন একটা বিদেশি চ্যানেলে বক্তৃতা দিয়েছিলেন মনে আছে, যে 18 মাসের ভিতরে ইলেকশন চাই, তার মানে ডিসেম্বরের ভিতরে। এমনও হইতে পারে যে, এবং সেনাবাহিনী নিয়ে প্রচুর বদনাম দেখছেন তো আপনি বিভিন্ন টক শোতে, কেউ কেউ হাঁটুর তলায় এদের বুদ্ধি, কেউ কেউ উড়াই দিব, হাসনাত আব্দুল্লাহ কে যে আমেরা সেনাপ্রধান বানাইয়া দাও, তারপরে ওই ব্যারিস্টার ফুয়াদ কে যে চোপড়াইয়া গালার দাঁত ফালাই দিব, সেনা প্রধানের গালাগালি করে। এগুলো সব মিলে সেনাবাহিনীর চিন্তা করছে ওকে আমরা উঠা যাই, এরপরে দেশে কি অবস্থা একটু দেখো বাবা, তোমরা আবার কানবা, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। এইটাও হইতে পারে। সব দিক বিবেচনা করতে হবে আপনারা। সব দিক বিবেচনা করলে দেখেন ওই যত যাই কিছু বলবে সর্বশেষ ঘটনা একটা ভাই, ইলেকশন হবে না, না হওয়ার যত কিছু করার দরকার সবই করবে। আসলে এইভাবে হঠাৎ করে ডাক দিল এটা কি সম্ভব কি না। আবার এই ডাক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ওই যে ধরপাকড় শুরু হয়ে যায়, সব শুরু হয়ে যায়। ধরপাকড় অলরেডি আমার মনে হয় গতকাল রাতে 1700 ধরেছে। কিন্তু আওয়ামী লীগ যদি আসলে চায়, আওয়ামী লীগ যদি চায় তাহলে 2-4-5 লক্ষ লোক এক জায়গায় করা সম্ভবপর, ঢাকা শহর সম্ভবপর। কিন্তু কথা হচ্ছে যে সেটা আসলে কতটুকু চাইবে সেটার উপর নির্ভর, যে কতটুকু চাইবে আওয়ামী লীগ। কারণ হচ্ছে এখন যদি আওয়ামী লীগের লোকজনগুলো যদি নাবের শিকার হইতে পারে, মারামারি হইতে পারে, ধরাধরি হইতে পারে, এইটা এই সবগুলো বিষয় বোঝার জন্য আসলে আপনারা ওয়েট করতে হবে একটু 9-10 তারিখ পর্যন্ত। কেন বলতেছি আমি 9-10 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আপনি সিচুয়েশনটা ওই সময় বুঝবেন যে আসলে প্রশাসনের পরিস্থিতি বা অন্য কোনো পরিস্থিতি কেমন থাকে। কারণ আপনি একটা জিনিস একটু চিন্তা করেন, কত 3 দিন আগে উনি ঘোষণা দিয়েছিলেন, উনি একটা টক শোতে প্রথমে ঘোষণাটা দেন, পরবর্তীতে এটা সব আসে গতকালকে থেকে আপনার আওয়ামী লীগ নিজেও নিজেদের পেজে দিয়েছে। এবং গতকাল দুপুরের পরে আমরা জানি যে 50% সেনাবাহিনী উঠাই নিচ্ছে, যেটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি। আওয়ামী লীগ ডাকছে, আওয়ামী লীগের লোকজন নামবে, এদিকে সেনাবাহিনী 50% উঠাই নিবে। মানে এগুলো সব কেমন জানি আমার কাছে একটা মানে ইয়ের মতো মনে হচ্ছে, মানে ওই যে জুয়া খেলা বলে না, মানে গেম মনে হচ্ছে, গেমের মতো মনে হচ্ছে, এক ধরনের গেম। হ্যাঁ, এমনও হইতে পারে যে 50% সেনাবাহিনী উঠাই নিবে বলে এটা একটা হাইপ তৈরি করে দিচ্ছে, তার মানে আমরা তুলে নিলাম, আপনারা নামলে এরপরে তো মব হবে বা কিছু হবে, এইটার জন্য একটা গ্যাদারিং হয়ে যাবে। এখন কার চালে যে কে পা দিছে আমি এটা ভাই এখনো বুঝতে পারি না। না রাশেদ হায়দার ভাই, আপনাকে আমি একটু স্মরণ করাই, আওয়ামী লীগ যদি প্ল্যান ওয়াইজ অনেক লোক নিয়ে যদি নামে, মব কিভাবে হবে? আওয়ামী লীগ উল্টাই তো মব করবে। আওয়ামী লীগ মব করে না, আউটকে করে না, একেবারে যে করে না। আমি আপনার ওইটা বলতেছি না, আমি বলতেছি যে আসলে কে কার প্ল্যানে বা কে কার ফাঁদে পা দিছে এইটাই বুঝতে পারতেছি না আমি।
এমনও হইতে পারে, দেখেন ফাঁদটা এমন যে সরকারি ফাঁদ তৈরি করেছে যাতে আওয়ামী লীগের ডাকে। কারণ আপনি কিছুদিন আগেও আপনি জানেন যে বলা হচ্ছে যে অনেক উপদেষ্টা আওয়ামী লীগের নেতা নেত্রীদের সাথে ইন্ডিয়াতে ফোন, নানক সাহেবের ফাঁদে ইউনূস সরকার পাড়া দিচ্ছেন। কোনটা মব হবে আমি জানি যে মব, ওরা 5 লাখ লোক যদি ঢাকা শহরে আওয়ামী লীগ নামায় তাহলে মেসাকার মব করতে হবে আওয়ামী লীগ। 5 লাখের দরকার, মব করতে কি 5 লাখ লাগে? মব করতে লাগে 100 জন 150। এই জন্যই বুঝি আসলে কে কার প্ল্যানে, এটা বুঝতে হলে আপনার 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর আপনি যে বললেন যে মব ওরা আওয়ামী লীগ কেমনে, ওরা কেমনে করবে, আওয়ামী লীগ তো করবে না। আমি ওইটাই আগে বলছি, একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি চট্টগ্রাম থেকে একবার আমরা আসতেছি, ফেনী মহিপালের মাথায় 100 জন জমাত বিএনপি খাড়াই থেকে পুরো বাসটাই জ্বালাই দিল, তাহলে মবটা করলোকে হেরা। কারণ আমরা তো আর 50,000 নিয়ে চিটাং থেকে ইয়েতে আসতেছি না, মহিপালে আসতেছি না, নারায়ণগঞ্জ থেকে ঢুকতেছে, মব করবে। নারায়ণগঞ্জ থেকে তখন 10,000 ঢুকতেছে, এখানে 20,000 পুলিশ বিডিআর আর্মি দাঁড়ায় থেকে পয়লা একটা সরাসরি গুলি করলো, এরপরে মারলো। আপনি একটা জিনিস একটা ইয়ে খেয়াল করছেন, সবাই জানে এটা, ওই যে আসাদুজ্জামান কামালকে যখন বলা হচ্ছিল স্যার একটা মারলে 2টা আসে, আপনার কি খেয়াল আছে এই ভিডিওটার কথা? যে একটা মারলে পুলিশের এক অফিসার বলতেছে। আসলে কি এই ভিডিওটা আগে পরে কিছু আমরা দেখছি, আমরা ওই অংশটাই নিছি, নিয়ে আমরা হাই তুলছি কি দেখেন বলছে যে একটারে গুলি করলে 2টা আসে না। সেই দিন ছিল যে যাত্রাবাড়িতে 2 জন পুলিশের মাইরা লাশ তোলার জন্য যখন পুলিশ যাচ্ছিল, পুলিশ তখন একটা টিয়ার গ্যাস মারলে অন্য সাইড থেকে আবার 2 গ্রুপ 3 গ্রুপ আসে। কাহিনীটা ছিল এইখানে, সেইখানে এমন ভাবে ওই অংশটুকুই কাট হয়েছে, স্যার একটা মারলে 2টা খারাপ, মানে একটা মাইরা এক সাইডে মাইরা দিলে স্যার 2 সাইড থেকে এসে আক্রমণ করে ফেলা, লাশ নিতে পারে নাই। এটা আপনার তারিখের ঘটনা, 3-4 তারিখে সেই জিনিসটা যে আওয়ামী লীগ, এখন আপনার যে আওয়ামী লীগ যদি চায়, আওয়ামী লীগ নেতারা যদি আপনার স্বতঃস্ফূর্ত হয়ে নামে, তাহলে এটা পসিবল। আপনারা আমি বলি সারা বাংলাদেশে আন্দোলন করেন, আন্দোলন হয় ঢাকা শহরে শুধুমাত্র, বাকিগুলো হচ্ছে যে আপনার ওই এমনি। ঢাকা শহরে সাবের হোসেন, আইভি রহমান জেলে আছেন, জাহাঙ্গীর আলম, সাইদ খোকন, নজরুল ইসলাম বাবু, সম্রাট, লিখন, সোলাইমান, হাজী সেলিমের ছেলে, শাহিন চেয়ারম্যান, লিয়াকত শিকদার, এই 10 জন ব্যক্তিরা যদি কাজে লাগাইতে পারে, পুরান ঢাকা থেকে নামাইতে পারবে 2 লাখ। সাইদ খোকন আর হাজী সেলিমের ছেলে, এরা সব পুরান ঢাকা নামাইতে পারবে, গাজীপুর থেকে নামাইতে পারবে, নারায়ণগঞ্জ থেকে নামাইতে পারবে, আইবি জেলে আইবির সমর্থকরা নামবে যদি চায়, যদি এক করতে পারে নামাইতে পারবে।